প্রথমেই বলি, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। স্যার, এই নিন চাবি। রহিম চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে কোমল বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর কানাই এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘণ্টাটা বেজে উঠবে, আমি জানতে পারবো আপনারা ডাকছেন। এরপর কোমল বলল, তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ, তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার। তবে বুঝতেই তো পারছেন, গ্রামাঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে পৌঁছে দিয়ে যাব। কোমল ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি কিছু না, ওই লুচি আর পাঁঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয় জল। ঠিক আছে, তাহলে এসো আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে ঘুমাবো তা কেমন সাজিয়ে রেখেছ তোমরা। এরপর রহিম চলে যাওয়ার পর কোমল আর অনি নিচে ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকত, তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। এরপর বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে বিছানা পাতা, তার সাথে বালিশ কোলবালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এরপর কোমল দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছেন আর বললেন, রাজ, তোমার একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে। এরপর হঠাৎ দরজায় এসে উপস্থিত হল রহিম আর বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না, এখানে দিয়ে যাব। নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? চলুন বলেই রহিমের চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার উপরে। এটাকে খুলল? কোমল উত্তর দিলেন, আমি খুলেছি ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে বলে। রহিম আর কোনো কথা না তুলে বলল, তাহলে আসুন আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়ার দিকে। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে জনা ৩০ লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই রহিম খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাবার খেল। খাওয়া শেষ করে উঠতেই ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। ও এরপর দুজনে এসে বসতে রহিম পরিমাণ মতো সব মিশিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। এরপর কোমল বললেন, অনেক ধন্যবাদ, তোমাকে অনেক করেছ আমাদের জন্য। এরপর কোমল বললেন, রাত তো অনেক হলো, এবার তুমি এসো। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন, আমি আসি তাহলে। এরপর শুভরাত্রি বলে রহিম চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে কোমল, সব ব্যবস্থা যখন করলে, তখন জমিদারের নাচ ঘরের বাইজির ব্যবস্থাও করলে আরও আনন্দ পেতাম। কোনো দিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ হয়নি। এই গল্প করতে করতে হঠাৎ ঘরের আলো নিভে গেল। কোমল বললেন, যাহ, লোডশেডিং। রহিম তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে।
এইসব কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করল, কিসের শব্দ ওটা? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। ওই শোনো। এবার কোমলও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে এলো তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নূপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠল। রহিম তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? এরপর মহিলা এগিয়ে এলো কাছের দিকে। কোমল ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছ না? এরপর কোমল বলল, তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছ তো? তা নাচ দেখবে নাকি আধুনিক কিছু? কোমল বলল, তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে, আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি তাই ওকে মেরেই দিলে। এরপর কোমল বলল, কি সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনিই না। চেন চেন, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমায়েশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনও তোমাদের শরীরে বয়েই চলেছে। তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে আমি প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলার দিকে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সবকিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। রহিম রহিম করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন কোমল, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙুলের চাপ বেড়ে চলল, গলার ওপর দুহাতে ধরেও ছাড়ানো গেল না। অনি আর কোমল দুজনের কথাই আটকে গেল। দুজনেই গো গো করতে লাগলো, কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে। এরপর কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করল পচে গলে যাওয়া দুটি দেহ। পুলিশ অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে? বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য।